আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের রিমনান স্যার তোমাদের সঙ্গে নতুন একটি টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব জীবের খাদ্য, পুষ্টি, বিপাক নিয়ে। আমরা জীব, পৃথিবীতে মানুষই শুধুমাত্র জীব না, মানুষসহ এখনও পর্যন্ত প্রায় 21 লক্ষ প্রজাতির জীব আবিষ্কৃত হয়েছে। তো প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য কিছু বেসিক চাহিদা আছে, মৌলিক কিছু চাহিদা আছে। মৌলিক চাহিদার মধ্যে প্রধান যে চাহিদাটা সেটা হচ্ছে খাদ্য। মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে প্রথম চাহিদা হচ্ছে খাদ্য। আমাদের বাদ বাকি চাহিদাগুলো কী হবে হোক না হোক, কিন্তু বেঁচে থাকার জন্য খাবার অবশ্যই প্রয়োজনীয়। তো আমরা যদি আমাদের আজকে টপিক্সের দিকে তাকাই, আজকের টপিক্স হচ্ছে জীবের পুষ্টি ও বিপাক সম্পর্কে। শুধুমাত্র মানুষের জন্যই খাবারের প্রয়োজন না, পৃথিবীতে সমস্ত জীবের জন্য খাবার প্রয়োজন। এককোষী অ্যামিবা থেকে শুরু করে ব্যাকটেরিয়া, উদ্ভিদ, প্রাণী সবার জন্যই খাদ্যের দরকার। আমরা তার আগে জানি খাবার জিনিসটা আসলে কি, খাবার কেন আমাদের জন্য প্রয়োজনীয়। তো যদি আমরা আসি খাবার কি এই প্রশ্নে, তো এই প্রশ্নের উত্তরটা আসলে কি হবে? খাবার হচ্ছে সেটাই যা আমাদেরকে শক্তি যোগায়। আমরা খাবার খেয়েই শক্তি পাই। আমাদের খিদা আসলে কখন লাগে? যখন আমাদের শরীরে শক্তি থাকে না, তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে আমাদের খিদা লেগেছে, আর আমরা খাবার খাই। তো খাবার প্রয়োজন কেন? খাবার প্রয়োজন হচ্ছে আমাদের দেহে শক্তি উৎপাদনের জন্য। আমাদের লেকচারে ঠিক এটাই সুন্দর করে দেওয়া আছে যে সকল জীবের জীবন ধারণ এবং টিকে থাকার জন্য প্রয়োজনীয় খাবার প্রয়োজন হয়। জীব এসব খাবার ভেঙে পুষ্টি উপাদান তার কোষের ব্যবহার উপযোগী করে তোলে। যে কোনো জীবের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। সরল জীব যেমন এককোষী ব্যাকটেরিয়া, ইস্ট কিংবা ছত্রাক পরিবেশ থেকে প্রায় সরাসরি পুষ্টি উপাদান গ্রহণ করে। আমরা কোষের অধ্যায়ে পড়েছিলাম যে এককোষী জীবকে বলা হয় সরলতম জীব। এককোষী জীবকে সরলতম জীব বলার পেছনে অন্যতম কারণ হচ্ছে এদের যে জীবন ধারণ বা জীবন পদ্ধতি, খাদ্য গ্রহণ বা বিভাজন, এই পদ্ধতিগুলো খুবই সাদামাটা ধরনের। এরা বিভাজিত হয় দ্বিবিভাজন বা ডিরেক্টলি একটা থেকে আরেকটা কোষে বিভাজিত হয়ে যায়। তারপর এদের খাদ্য গ্রহণটা একদম সরল প্রকৃতির, ডিরেক্টলি এরা কোনো একটা জীব থেকে বা পরিবেশ থেকে খাবার শোষণ করে নেয় বা গ্রহণ করে। আমরা যদি মানুষের বেলায় দেখি বা উদ্ভিদের বেলায় দেখি, আমাদের খাবার গ্রহণের পদ্ধতিটা আবার একটু জটিল। আমরা খাবার খাই মুখ দিয়ে, সেটা আমাদের খাদ্যনালী হয়ে আমাদের পাকস্থলিতে যায়, তারপর আমাদের অন্ত্র হয়ে সেটা মলাশয়ে গিয়ে জমা হয়। এই যে মাঝখান থেকে যাওয়ার যে প্রক্রিয়াটা, এইখানে আমাদের খাবারের যে পুষ্টি উপাদানগুলো থাকে, এইগুলো উপাদান আমাদের শরীর শোষণ করে নেয়। খাবারের বাকি যে অপাচ্য অংশটা থাকে সেটা আমরা মলাশয়ে গিয়ে জমা থাকে এবং আমরা প্রয়োজন অনুসারে সেটা বের করে দিই। খাদ্য সংগ্রহের উপর জীবের শ্রেণীবিন্যাস, একটু আগে আমরা বলতেছিলাম যে সরলতম জীব বা এককোষী জীব যারা, এদের খাদ্য গ্রহণ পদ্ধতি একরকম, আর মানুষ, উদ্ভিদ, প্রাণী সহ যেগুলো উন্নত শ্রেণীর জীব আছে এদের খাদ্য গ্রহণ পদ্ধতি আরেক রকম। তো আমরা যদি খাবার গ্রহণ বা খাবার তৈরির প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে জীবকে ভাগ করি, তাহলে মোটামুটি দুইটা টাইপে ডিভাইড করতে পারি। একটাকে বলা হয় স্বভোজী বা অটোট্রফিক, আরেকটাকে বলা হয় পরভোজী বা হেটারোট্রফিক। আমরা দেখি তো সকল জীবই তার পুষ্টির প্রয়োজন মেটানোর জন্য তার পরিবেশের উপর নির্ভরশীল। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, স্বভোজী বা অটোট্রফিক এবং পরভোজী বা হেটারোট্রফিক। স্বভোজী উদ্ভিদ বলতে বোঝায় যেসব জীব পরিবেশ থেকে কার্বন, পানি ইত্যাদি সংগ্রহ করে তাদের খাবার তৈরি করে নিতে পারে, তাদেরকে বলা হয় স্বভোজী জীব। যেমন ক্লোরোফিলধারী অণুজীব, সবুজ শৈবাল ইত্যাদি। এ জায়গায় একটা সিম্পল কথা মাথায় রাখবা, এই যে ওয়ার্ডটা ক্লোরোফিল, এই ক্লোরোফিল ওয়ার্ডটাই সবখানে ফ্যাক্ট। যদি ক্লোরোফিল থাকে তাহলে সেটা স্বভোজী, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আমরা সহজ উপায়ে বলতে পারি স্বভোজী প্রাণী বা জীব বলতে সেই সকল জীবকে বোঝায় যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। স্ব মানে নিজে, ভোজী মানে নিজের খাবার তৈরি করে খাওয়া। তো স্বভোজী উদ্ভিদ কারা হবে? যাদের দেহে ক্লোরোফিল থাকবে, শুধুমাত্র তারাই স্বভোজী হতে পারবে। আমরা মানুষ, আমাদের দেহে কি ক্লোরোফিল আছে? অবশ্যই না। সো আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। আমরা হচ্ছে পরভোজী। পরভোজী কারা? এটা স্বভোজীর ঠিক বিপরীতটা। তো যেসব জীব পরিবেশের অন্যান্য জীব থেকে খাবার অর্থাৎ বিভিন্ন জৈব উপাদান যেমন আমিষ বা প্রোটিন, লিপিড বা স্নেহ, কার্বোহাইড্রেট বা শর্করা সংগ্রহ করে তাদেরকে পরভোজী জীব বলা হয়। যেমন বিভিন্ন প্রাণী, মানুষ, বাঘ, মুরগি ইত্যাদি। আমরা মানুষ খাবারের জন্য অন্য প্রাণীর উপর নির্ভর করি বা উদ্ভিদের উপর নির্ভর করি। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি বা বাস্তব উপায়ে দেখতে গেলে, সকল পরভোজী জীবী প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে স্বভোজী উদ্ভিদের উপর খাবারের জন্য নির্ভর করে। অর্থাৎ স্বভোজী উদ্ভিদ ছাড়া পরভোজী উদ্ভিদ বাঁচতে পারবে না। আমরা মানুষও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বভোজী জীবের উপর ডিপেন্ড করি। আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল অনেকটাই। তো আমরা দেখি পরের পার্টটা, সেটা হচ্ছে খাদ্য তৈরি।
কোন প্রাণী আসলে কিভাবে খাদ্য তৈরি করে। আচ্ছা, আমি প্রথম দিকে বলতেছিলাম যে আমাদের যদি শরীরে শক্তি শেষ হয়ে যায় তারপরই আমরা খাবার গ্রহণ করি, অর্থাৎ আমাদের বডি আমাদেরকে সিগন্যাল দেয় যে তোমার শরীরে শক্তি শেষ হয়ে গেছে, তোমার খাবার খাওয়া প্রয়োজনীয়। আমরা তখন খাবার খাই। তো এই যে খাবারটা আসলে তৈরি হয় কিভাবে, এই যে শক্তির ব্যাপারটা, আমরা খাবার খাওয়ার মাধ্যমে শক্তি পাই। এখন ওই খাবারের শক্তিটা আসছে কোথা থেকে? পরভোজী আমরা মানুষ, আমরা সবুজের উপর ডিপেন্ড করি বা উদ্ভিদের উপর নির্ভর করি। উদ্ভিদ সূর্যের আলোকে কাজে লাগিয়ে সরাসরি খাদ্য তৈরি করতে পারে। আমাদের পৃথিবীর মোট যে শক্তি, এই শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। পৃথিবীর শক্তির অনেকটা অংশ আসে সূর্য থেকে। তো এই আলোক শক্তি আবার নানান প্রক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক উপাদানে সঞ্চিত হয়। শক্তির প্রাথমিক উৎস হিসেবে কিছু জীব সূর্যের আলোকে সরাসরি ব্যবহার করে জটিল জৈব অণু তৈরি করে। এদেরকে বলা হয় ফটোট্রফিক বা সালোক পোষিত জীব। অর্থাৎ যে সকল জীব সূর্যের আলোটাকে শোষণ করে সেইখান থেকে নানা রকম জটিল প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এই সকল জীবকে বলা হয় সালোক পোষিত জীব। এবং এই যে খাবার তৈরির প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এরা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় শর্করা তৈরি করে। অপরদিকে কিছু জীব রাসায়নিক পদার্থকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। এদেরকে বলা হয় কেমোট্রফিক বা রাসায়নিক পোষিত জীব। যেমন আমরা মানুষ, আমরা কি করি, খাবার যে উদ্ভিদ তৈরি করে সেই উদ্ভিদ খাবারটাকে তার দেহে নানা উপায়ে সঞ্চয় করে রাখে এবং সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তর করে রাখে। আমরা সেই রাসায়নিক উপায়ে সঞ্চিত শক্তিটা গ্রহণ করে শক্তি লাভ করি। এজন্য অন্যান্য প্রাণীদেরকে বলা হয় কেমোট্রফিক বা রাসায়নিক পোষিত জীব। অর্থাৎ আমরা ওই সকল রাসায়নিক উপাদান খেয়েই বেঁচে থাকি। আমরা যখন খাবার খাই সেগুলো হচ্ছে রাসায়নিক শক্তি। তো খাবার খাওয়ার পরে যখন আমাদের দেহে শক্তি উৎপন্ন হয় তখন রাসায়নিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তো মানুষ ছাড়াও বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ছত্রাক এ ধরনের জীবের অন্তর্ভুক্ত, এরাও কেমোট্রফিক জীব। তো আমরাও কি করি, আমরাও সূর্যের আলো কাজে লাগিয়ে সরাসরি খাবার উৎপাদন করতে পারি না। আমরা উদ্ভিদ কিংবা অন্যান্য জীব থেকে পাওয়া উপাদান খেয়ে আমাদের শক্তির চাহিদা মেটাই। আমরা খাবার কি সেটা জানলাম, খাবারের প্রয়োজনীয়তা কি সেটা জানলাম, খাদ্য তৈরির উপর ভিত্তি করে জীবকে কভাগে ভাগ করা হয় সেটাও বললাম। এবার আমাদের আলোচনার বিষয়, আমাদের জীবজগৎ, যেটা জীবজগৎকে আমরা প্রধানত ভাগ করছিলাম হচ্ছে তিনটা পার্টে। একটা হচ্ছে অণুজীব, যেগুলো হচ্ছে খালি চোখে দেখা যায় না, যেগুলো দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র লাগে। দ্বিতীয়টা হচ্ছে উদ্ভিদ, তৃতীয়টা হচ্ছে প্রাণী। তো আমরা আজকে আমাদের যে আলোচনার অন্যতম একটা অংশ সেটা হচ্ছে অণুজীবে পুষ্টি উপাদান পরিশোষণ। অণুজীবরা কিভাবে পুষ্টি উপাদান পরিশোষণ করে বা ওরা কিভাবে শক্তি পায় তাদের জীবন ধারণ করার জন্য, তাদের বংশবিস্তার করার জন্য বা যাবতীয় কাজকর্ম সম্পাদন করার জন্য। তো অণুজীব বলতে কাকে বোঝায় আমরা মোটামুটি জানি। আমরা আমাদের কোষের অধ্যায় থেকে অণুজীব সম্পর্কে জেনে আসতেছি এবং অনেকেরই ধারণা আছে এই বিষয়টা সম্পর্কে। এককোষী অণুজীবগুলো কর্তৃক তাদের পুষ্টি উপাদান পরিশোষণ সরল প্রকৃতির হয়। প্রথমে পড়ছিলাম এরা সরল উপায়ে পুষ্টি উপাদান পরিশোষণ করে। তাদের কোষটি সরাসরি পুষ্টি উপাদানের সান্নিধ্যে থাকে, যা তাদের পুষ্টি প্রাপ্তিকে তুলনামূলকভাবে সহজ করে তোলে। অনেক সময় পুষ্টি উপাদান পরিবেশ থেকে সরাসরি কোষ ঝিল্লি ভেদ করে অণুজীবের কোষের ভেতরে প্রবেশ করে। প্রত্যেকটা অণুজীবী কোষ দ্বারা তৈরি। আমরা পড়ছিলাম যে প্রতিটা জীবই কোষ দ্বারা তৈরি। তো কোষের একটা মেইন পার্ট হচ্ছে কোষ ঝিল্লি। তো আমরা যখনই কোনো কিছু খাই, খাওয়ার পর সেটা কিন্তু রক্তের সঙ্গে মেশে আমাদের পুরো শরীরের যতগুলো কোষ আছে প্রত্যেকটা কোষে গিয়ে পৌঁছায়। প্রতিটা কোষে পৌঁছানোর পর তারপরে সেইখান থেকে শক্তি তৈরি হয়। তো অণুজীবের যদি শক্তি তৈরি দরকার হয় তাহলে অবভিয়াসলি তার কোষে পুষ্টি উপাদানকে পৌঁছাতে হবে। অণুজীবগুলো করে কি, এরা ডিরেক্টলি খাবারের উপর বা যেখানে পুষ্টি পাওয়া যায় সেই পুষ্টি উপাদানের উপর বসবাস করে। যেমন ধরো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের কোষে থাকে। এখন আমাদের এই যে রক্ত দিয়ে বা আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা খাওয়ার পর সেটা রক্তের মাধ্যমে কোষে গিয়ে পৌঁছাচ্ছে, তারপর কোষ সেখান থেকে শক্তি তৈরি করতেছে। তো তোমার যেখানে খাবার পৌঁছাবে ওখানে ব্যাকটেরিয়া আগে থেকে বসে আছে বা ভাইরাস আগে থেকে বসে আছে, তাহলে ওর তো খাবারের জন্য ওয়েট করা লাগবে না, ডিরেক্টলি ওখান থেকে খাবার নেবে, শক্তি উৎপাদন করবে, হয়ে গেল। কোনো খাটুনি নাই, একদম রিল্যাক্সে খাবার খাবে। আবার কখনো কখনো পুষ্টি উপাদানকে পরিবেশ থেকে কোষের ভেতরে নেওয়ার জন্য কোষ ঝিল্লির কিছু বাহক সহযোগিতা করে। কোষ ঝিল্লিতে অনেক রকমের বাহক থাকে, এরা পুষ্টি উপাদানগুলোকে নিজের মধ্যে টেনে নেয় বা টেনে নিতে সাহায্য করে। এককোষী বা অণুজীবের উপরোক্ত পুষ্টি গ্রহণ প্রক্রিয়াগুলোই মূলনীতি হিসেবে বহুকোষী বড় উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে
কাজ করে থাকে। এককোষী জীবের এই যে খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা, এটা বহুকোষী জীবের ক্ষেত্রেও অনেকাংশে দেখা যায়। এই প্রক্রিয়াটাকে টোটালি দেখা যায় না। বহুকোষী জীবের যে খাদ্য গ্রহণ প্রক্রিয়া, সেটার অল্প একটু অংশ জুড়ে বা কোনো না কোনো ফেজে এই টাইপের কোনো না কোনো অংশগ্রহণমূলক কাজ অবশ্যই আমরা দেখতে পারি। খাবার এবং খাবারের প্রয়োজনীয়তা কি সেটা আমরা জানলাম খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে জীবকে কভাগে ভাগ করা যায় সেটা। তারপর আমরা জানলাম অণুজীবে কিভাবে পুষ্টি উপাদান পরিশোষিত হয়। আমাদের পরের যে অংশ খুবই ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে আইকিউ। আইকিউটা কি সম্পর্কে? যে আইকিউ তোমরা হয়তো অনেকে শেখো নেই, অনেকের মাথায় কোশ্চেন আসছে এই নিয়ে, যে ঘড়ির সংক্রান্ত বুদ্ধিমত্তা। ঘড়ি নিয়ে আসলে কী রকমের বুদ্ধিমত্তা থাকে, এই বুদ্ধিমত্তাগুলো ক্যাডেট ভর্তি পরীক্ষাতে আসে বারবার। ক্যাডেট ভর্তি পরীক্ষা সহ নানা রকমের চাকরি পরীক্ষা থেকে শুরু করে প্রায় সকল কম্পিটিটিভ এক্সামে আমরা এই টাইপের কোশ্চেনগুলো দেখতে পাই। এই পার্টটা শিখে রাখলে অবভিয়াসলি তোমার যে কোনো ক্ষেত্রে কাজে দিবে। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে, ঘড়ি সংক্রান্ত বুদ্ধিমত্তায়। আমাদের প্রথম যে পার্টটা, সেটার টাইটেল হচ্ছে ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। আমরা যদি একটা দেওয়াল ঘড়ি দেখি, দেওয়াল ঘড়ি দেখলে দেখবো ওখানে 3 রকমের কাঁটা থাকে। একটা হচ্ছে মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা, আর একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। তো সেকেন্ডের কাঁটা তো সবসময় চলতে থাকে। আমরা সেকেন্ডের কাঁটাকে যদি বাদ দিয়ে যদি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই দুইটাকে ধরি, ধরো এখন বাজে হচ্ছে 12:30, 12:30। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা কোথায় থাকবে আর মিনিটের কাঁটা কোথায় থাকবে? 12:30 বাজলে কোথায় থাকবে? তোমার হচ্ছে একদম সোজাসুজি বা সরল কোণে থাকবে। যদি ধরি এখন বাজে হচ্ছে 12:15, তাহলে দেখবা যে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে প্রায় 90 ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন হবে। একটু কম বেশি হবে, কারণ 12:15 বাজলে 12টা থেকে ঘড়ির কাঁটা অল্প একটু সরে যায়, সেজন্য পুরোপুরি 12:15 হয় না আসলে। তো আমরা এই টাইপের কোণগুলো আসলে কীভাবে বের করতে পারি, সেটা বের করার জন্য খুবই সহজ সিম্পল একটা সূত্র আছে। এই সূত্র অ্যাপ্লাই করলে অনায়াসে আমরা বের করতে পারবো যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্যটা আসলে কত ডিগ্রি করে হয়। একটা বৃত্তের মোট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। আমরা দেখি আমাদের প্রশ্ন হচ্ছে বেলা 2:30 সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে? সময় দেওয়া আছে 2:30। তাহলে আমরা এই টাইপের যদি সমস্যা থাকে, জাস্ট আমাদের এটার জন্য সিম্পল একটা সূত্র আছে, সেটা হচ্ছে 11 গুণন মিনিট বিয়োগ 60 গুণন ঘন্টা ভাগ 2। একটু মনোযোগ দিয়ে সূত্রটা মনে রাখলে হাজার হাজার সমস্যা তোমরা সমাধান করতে পারবা। সূত্রটা একটু বড়, কিন্তু মনে রাখতে চাইলে আমরা অবশ্যই মনে রাখতে পারবো। এই অল্প একটু সূত্র মনে রাখলে কিন্তু অনেকগুলো ম্যাথ করা যাবে, কোনো ব্যাপার না, ইজিলি করতে পারবে তোমরা। দেখো সূত্রটা আমি আরেকটু আইডেন্টিফাই করে লিখি। সূত্রটা হচ্ছে এটা, 11 গুণন মিনিট বিয়োগ 60 গুণন ঘন্টা ভাগ 2। দ্যাটস ইট। এখন আমরা জানি একটা দেওয়াল ঘড়িতে ইউজুয়ালি ঘন্টার কাঁটা থেকে 12 পর্যন্ত। আমরা যদি 12টা সময় হিসেব করি, 12টাকে আমরা লিখতে পারি না 11:60। 12টাকে 11:60ও লেখা যাবে। তো এই 11:60 এটা হচ্ছে ঘন্টা, 60 হচ্ছে মিনিট। তো আমরা যখন তোমার হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার পার্থক্য বের করব, পার্থক্য বের করার সময় এই 11 ঘন্টার সঙ্গে মিনিট গুণ দিব এবং এই 60 মিনিটের সঙ্গে ঘন্টা গুণ দিয়ে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব কোণের মান কত সেটা। আমরা একটা উদাহরণ দেখে নিই। আমরা প্রথম উদাহরণটা দেখছিলাম, সেটা ছিল হচ্ছে 2:30 হলে আমাদের সূত্র কত দেওয়া ছিল? আমাদের সূত্র ছিল 11 গুণন মিনিট বিয়োগ 60 গুণন ঘন্টা ভাগ 2। অর্থাৎ এই 11-এর সঙ্গে মিনিট গুণ দিয়ে সেটার সঙ্গে 60 বিয়োগ ঘন্টা করার পর যে ফলাফলটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা কোণের মান পেয়ে যাব। তো আমাদের মিনিট দেওয়া ছিল এখানে 30, সো আমরা 11-এর সঙ্গে 30 গুণ করেছি এখানে। তারপরে ঘন্টা দেওয়া ছিল 2, সেই ক্ষেত্রে আমরা 60-এর সঙ্গে 2 গুণ করেছি। করার পরে যে রেজাল্ট আসছে আমাদের 11-এর সঙ্গে 30 গুণ করলে আসে 330, আর 60-এর সঙ্গে 2 গুণ করলে আসে 120। ওই দুটার বিয়োগ ফল হচ্ছে 210। তো 210কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 105। সো তাহলে আমাদের আনসার কি দাঁড়ালো? বেলা 2:30 সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী পার্থক্য হবে 105 ডিগ্রি। এই সূত্রটা অ্যাপ্লাই করলে যে কোনো প্রকার ম্যাথ নিজেরাই করতে পারবা।
আমরা পরের ম্যাটটা দেখি। এখানে দেওয়া আছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার পার্থক্য কত ডিগ্রি। তো একটা কথা বলে রাখি, অবভিয়াসলি এই প্রবলেমগুলো দেওয়াল ঘড়ির ক্ষেত্রে এবং অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে, ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে কিন্তু কাটা থাকে না, সেই ক্ষেত্রে ওগুলো অ্যাপ্লিকেবল হবে না এখানটাতে, বা ওদের ক্ষেত্রে কোন উৎপন্ন হয় না। আমরা এই উদাহরণটাতে দেওয়া আছে যে 8টা বাজে, 8টা বাজে মানে সেটা সকাল 8টা হোক আর রাত 8টা হোক, ডাজন্ট ম্যাটার। আমরা হিসাব করবো শুধুমাত্র ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী পার্থক্য। আমরা যদি সূত্রটা দেখে অ্যাপ্লাই করি, এখানে সময় হচ্ছে 8টা। ওকে, তাহলে এই জায়গায় কী হবে, 11 গুণন মিনিট, মিনিট কত দেওয়া হচ্ছে 0, তাহলে এখানে 0 গুণ করবো, বিয়োগ 60 গুণন ঘন্টা, ঘন্টা হচ্ছে 8 ভাগ 2। দেখো তাহলে কত আসে, 11-এর সঙ্গে 0 গুণ দিলে কত হবে, 0ই হবে। 0-এর সঙ্গে যদি পুরো দুনিয়া গুণ দেই তাহলেও সেটা 0 হয়ে থাকে। বিয়োগ 60-এর সঙ্গে 8 গুণ দিলে কত হবে, 8-6 48, দ্যাট মিনস 480 ভাগ 2। তাহলে ভাগ করলে আমাদের আসে হচ্ছে -240। এখন এই জায়গায় একটা প্রবলেম আছে। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যদি 180 ডিগ্রির চাইতে বেশি আসে, অর্থাৎ যদি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার পার্থক্য 180 ডিগ্রির চাইতে বেশি আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে 360 ডিগ্রি, অর্থাৎ একটা বৃত্তের টোটাল যে পরিমাণ সেটা হচ্ছে 360 ডিগ্রি হয়, সেই 360 ডিগ্রি থেকে যতটুকু বেশি আসবে সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কোণের মান পাবো। তো 360-এর সঙ্গে আমরা কি করব, এখানে 240 বিয়োগ করব, বিয়োগ করলে আসবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাদের আনসার হচ্ছে 120 ডিগ্রি। এই জায়গায় ব্যতিক্রম ছিল সেটাই, যদি কখনো ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য 180 ডিগ্রির চাইতে বেশি আসে, তাহলে সেটাকে 360-এর সঙ্গে বিয়োগ দিতে হবে, নাহলে আনসার আমাদের ভুল আসবে। কেন ভুল আসবে? কারণ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যদি দুটো সমান থাকে সেই ক্ষেত্রে 180 ডিগ্রি হয়। এর বেশি হলে ধরো এই পাশে আসলো, তো কোনটা তুমি এই পাশে হিসাব করবে না, কোনটা আমরা হিসাব করব এই দিক দিয়ে, ছোট যে দিক দিয়ে সেই দিক দিয়ে হিসাব করতে হবে, বড় দিক দিয়ে হিসাব করলে আনসার আসবে না। আমরা যদি পরের পার্টগুলো দেখি, পরের উদাহরণ ছিল হচ্ছে আমাদের যে ঘড়িতে যখন 4:30 বাজে, ওই যে দেখো উত্তরটা আমরা নিয়ে আসলাম 120 ডিগ্রি, 120 ডিগ্রি আছে এখানে। তো ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি উৎপন্ন হয়? তো এখানে উত্তর দেওয়া হচ্ছে 45 ডিগ্রি। আমরা আবার দেখে নিই আমাদের উত্তর আসলে 45 ডিগ্রি আসে কিনা। সময় দেওয়া ছিল 4:30 বা 4:30। তাহলে আমরা কি করব, 11 গুণন মিনিট বিয়োগ 60 গুণন ঘন্টা ভাগ 2। এবার কত আসে, 11-এর সঙ্গে 30 গুণ করলে হবে 330, বিয়োগ 4-এর সঙ্গে 60 গুণ করলে হবে 4-6 24, 240 ভাগ 2। এটা বিয়োগ করি, 330 থেকে 240 বিয়োগ করলে আনসার আসবে হচ্ছে 90 ভাগ 2 সমান 45 ডিগ্রি। তো আনসার কত দেওয়া আছে আমাদের? আনসার 45 ডিগ্রি দেওয়া আছে। পরেরটা দেওয়া আছে হচ্ছে ঘড়িতে যখন 2:15 বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? উত্তর হচ্ছে 22.5 ডিগ্রি। তো পরের পার্টটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, পরের যে ম্যাটটা দেওয়া আছে অবশ্যই তোমরা পারবা। তো আজকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।